নির্বাচনী মাঠে এই মুহূর্তে যে যুদ্ধটা চলছে সেটা অস্ত্রের যুদ্ধ নয়, সেটা প্রোপাগান্ডার যুদ্ধ। আর এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো অধিকাংশ মানুষ জানে না যে তারা এর শিকার। এই গল্পের কেন্দ্রে রয়েছে একটি দল, জামাত ইসলামী। আর তাদের বিরুদ্ধে যে অপপ্রচারের ঢেউ আছড়ে পড়েছে বারবার, সেটা কোনো আকস্মিক ঘটনা নয়। বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে একটি সুপরিকল্পিত নকশা অনুযায়ী কিছু মহলেই বিভ্রান্তির চাষ করে গেছে। কিন্তু যে প্রশ্নটা কেউ জোর করে করছে না, সেটা হলো এই পুরো খেলায় আসলে কারা লাভবান হচ্ছে। উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে, অতীতের পাতা উল্টোতে হবে। আর সেই পাতাগুলো যখন উল্টানো শুরু হয়, তখন যে চিত্র বেরিয়ে আসে সেটা শুনলে আপনিও চমকে উঠবেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাত ইসলামীর সঙ্গে অন্যান্য বড় দলগুলোর সম্পর্কের ধরনটা বুঝলে একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। ব্যবহার করো, তারপর ছুঁড়ে ফেলো। আওয়ামী লীগ বলুন কিংবা বিএনপি বলুন, বিভিন্ন সময় তারা জামাতকে নিজেদের দলীয় জোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যখন ভোটের অঙ্কে জামাতকে দরকার পড়েছে, তখন বুকে টেনে নিয়েছে। যখন স্বার্থ হাসিল হয়ে গেছে, তখন নির্দয়ভাবেই পাশ কাটিয়ে গেছে। এই চক্রটা বারবার ঘুরছে, আর প্রতিবারই জামাতকে নতুন করে নিজেদের পায়ে দাঁড়াতে হয়েছে। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় সংগঠন হিসেবে জামাতে ইসলামীর অবস্থান অনেকটাই অনন্য। দীর্ঘদিন ধরে তারা বিএনপির ছায়ায়, বিএনপির অনুকূলে রাজনীতির মাঠে নিজেদের টিকিয়ে রেখেছে। বিশেষ করে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের আমলগুলোতে জামাত এতটাই কোণঠাসা হয়ে পড়েছিল যে তাদের স্বাধীন সত্তা প্রকাশ করার সুযোগটা অত্যন্ত সীমিত হয়েছিল। একটা দল যখন নিজের কথা নিজের মতো করে বলতে পারে না, তখন প্রতিটি পদক্ষেপে অন্য একটি দলের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। সেই পরিস্থিতির যন্ত্রণা কতটা গভীর হতে পারে সেটা বাইরে থেকে বোঝা অনেকটা কঠিন। বিএনপিকে অবশ্য এই জোটের জন্য রাজনৈতিক মূল্য চোকাতে হয়েছিল। জামাতকে আশ্রয় দেওয়ার কারণে নানা দিক থেকে সমালোচনার তীর তাদের দিকেও ধেয়ে এসেছে। তবে হাসিনার শাসনামলে বাস্তবতা ছিল এমন যে জামাতের যেমন বিএনপি দরকার ছিল, তেমনি বিএনপিরও জামাতকে পাশে রাখার প্রয়োজন ফুরিয়ে যায়নি। এবার দৃশ্যপটে আসে আরও একটি নাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 1977 সালে প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি একটি স্বপ্ন বুকে নিয়ে হেঁটেছে, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করা, যাদের হাত ধরে একটি দুর্নীতিমুক্ত ও শোষণমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু মাঠ পর্যায়ে ছাত্র শিবিরের শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি দেখলে বোঝা যায় এটা নিছক কথার ফুলঝুরি নয়, এর পেছনে রয়েছে বছরের পর বছর নিরলস পরিশ্রম। সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে খেলাটা ছাত্র শিবির দেখিয়েছে, তা আসলে সব হিসাব পাল্টে ফেলেছে। ছাত্র শিবিরের এমন বিজয় প্রমাণ করে তারা কতটা ইম্প্যাক্ট ফেলেছে। আর ঠিক এই জায়গাটাতেই গল্পটা একটা অপ্রত্যাশিত মোড় নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায়গুলোর একটি, সেই আন্দোলনে জামায়াতের ছাত্র শিবির বিভিন্ন পরিচয়ে, বিভিন্ন মাত্রায় সক্রিয়ভাবে যুক্ত ছিল। 5 আগস্টের সেই তারিখটা মনে করুন। এরপর থেকে জামায়াতে ইসলামীকে অনেকেই অত্যন্ত প্রভাবশালী একটি শক্তি হিসেবে দেখতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে জামাত তাদের প্রভাবকে এমনভাবে দৃশ্যমান করেছে যে উপেক্ষা করার কোনো উপায় নেই। আর এই পুরো প্রক্রিয়া ছাত্র শিবিরের সুশৃঙ্খল ও সুসংগঠিত ভূমিকা সত্যিকার অর্থে চোখে পড়ার মতো। যেন একটা সুপ্রশিক্ষিত বাহিনী নিঃশব্দে একটি কার্যকরভাবে নিজেদের জায়গা করে নিয়েছে। 5 আগস্টের ঠিক পরপর বিএনপি ছিল কিছুটা হকচকিত, কিছুটা থমকে দাঁড়ানো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের অংশগ্রহণ হয় ছিল না, নয়তো থাকলেও সেটা জামাত শিবিরের মতো জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে তারা পারেনি। ফলে জনসংযোগের দৌড়ে তারা পিছিয়ে পড়েছে। একটা বড় দল, একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি, কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন মাঠে থাকা দরকার ছিল, তখন তারা ছিল অনুপস্থিত। আর রাজনীতিতে অনুপস্থিতির মূল্য ভয়ঙ্কর রকমের চড়া। এখানে একটু থামা যাক। বিএনপি আর জামাতের মধ্যে যে বন্ধুত্ব ছিল, 4 দশক ধরে যে জোট টিকে ছিল, এই বন্ধুত্ব ছিল সম্পূর্ণ কৌশলগত। আদর্শিক কোনো মিল এই দুই দলের মধ্যে ছিল না, কখনোই ছিল না। দুটো আলাদা মতাদর্শের দল, দুটো আলাদা রাজনৈতিক দর্শন, কিন্তু বাস্তবতার চাপে, ক্ষমতার সমীকরণে তারা একসাথে হেঁটেছে। দুই দলে চেষ্টা করেছে এই সম্পর্কের ভারসাম্যটা ধরে রাখতে। কখনো একটু টানাপোড়েন হলেও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়নি সুতোটা। তারপর এলো সেই ভূমিকম্প। আওয়ামী লীগ নির্বাচনী মাঠ থেকে কার্যত বিতাড়িত হওয়ার পর পুরো রাজনৈতিক সমীকরণটাই তছনছ হয়ে গেল। এতদিন যে ভোটের হিসাব নিকাশ ছিল 40-40 অনুপাতের, সেটা আমূল বদলে গেল। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা হলো জামায়াত ইসলামের। তাদের স্বাধীন রাজনীতি করার পথে যত প্রতিকূলতা ছিল, সেগুলো যেন রাতারাতি উবে গেল।
এখন তারা সর্বত্র নিজেদের স্বাধীনতা উপভোগ করছে, কারো ছায়ায় নয়, কারো আশ্রয় নয়। দীর্ঘদিনের পরাধীনতার শিকল ভেঙে একটি দল যখন স্বাধীনভাবে হাঁটতে শেখে, সেই দৃশ্যটা একই সাথে অনুপ্রেরণামূলক এবং প্রতিদ্বন্দ্বীদের জন্য উদ্বেগজনক। এদিকে বিএনপির বড় দল হিসেবে তারা প্রতিষ্ঠিত, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তত্ত্বগতভাবেই তাদের জামায়াতের ভোটের আর আগের মতো তীব্র প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হলো, তারা কি তবু জামায়াতকে আগের মতো পাশে রাখতে চেয়েছিল? সম্ভবত হ্যাঁ, কারণ রাজনীতির মাঠে কেই বা চায় নিজের প্রতিযোগী বাড়াতে। একটি মিত্রকে হারানো মানে শুধু একটি বন্ধু কমে যাওয়া নয়, বরং একটি নতুন শত্রু তৈরি হওয়া। আর ঠিক সেটাই ঘটল। জামায়াত ও বিএনপির সেই 4 দশকের বন্ধুত্ব ভেঙে পড়ল। শুধু ভেঙে পড়ল নয়, জামায়াত এখন বিএনপির সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে দাঁড়িয়েছে। এই ভাঙনের পেছনে কোন দলের কতটুকু অবদান, কোন কোন উপাদান কাজ করছে, সে আলোচনা যথেষ্ট বিস্তৃত এবং জটিল। কিন্তু ফলাফলটা সবার চোখের সামনেই। দুই প্রাক্তন মিত্র যখন মুখোমুখি, দুই প্রতিপক্ষ। আর ঠিক এই সন্ধিক্ষণে ঘটেছে সবচেয়ে চমকপ্রদ ঘটনাটি। যখন জামায়াতে ইসলামী ব্যস্ত নির্বাচনী তফসিল নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে, অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়ে, প্রশাসনিক সংস্কারের রূপরেখা নিয়ে একটি ইতিবাচক গঠনমূলক রাজনীতির চর্চায়, ঠিক তখনই অন্য পাশে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র দেখা যাচ্ছে। একটি দল মাঠ গরম করছে নেতিবাচক সমালোচনামূলক রাজনীতি দিয়ে। সেই দলটির নাম আর বলতে হবে না, আপনারা সবাই চেনেন, বিএনপি আর তার শীর্ষ নেতা তারেক রহমান। কিন্তু এই কৌশলটি তাদের আদতে কি ফল দিচ্ছে, সেটা ভাবলে অবাক হতে হয়। করছেন নিজেদেরই ক্ষতি। এটাকে এক কথায় বলা যায় নিজেদের পায়ে কুড়ুল মারা। মিডিয়ার জগৎ এখন উত্তপ্ত, সেটা সত্য। কিন্তু সেই উত্তাপের মধ্যেও জামাত তাদের দারুণ প্রচার আর মাঠ পর্যায়ে ফলপ্রসূ কাজের মাধ্যমে মানুষের প্রশংসা কুড়িয়ে চলেছে। আর বিএনপি, তারা তো ব্যস্ত সোশ্যাল মিডিয়ায় সমালোচনার তীর ছড়ায়। যেসব তীর অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হয়ে নিজেদের দিকেই ফিরে আসছে। এবার আসি সেই প্রসঙ্গে, যেটা হয়তো এই পুরো প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মিডিয়া কি সবার বন্ধু? উত্তরটা সোজা না, মিডিয়া কারো বন্ধু নয়। অনুসন্ধানে যে চিত্রটি উঠে এসেছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামায়াতে ইসলামী যদি এই নিজস্ব মিডিয়া সেল এবং অল্টারনেটিভ তথ্য প্রবাহের প্ল্যাটফর্মগুলোকে শক্তিশালী না করে, তাহলে তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল অনিবার্য। এটা কোনো আশঙ্কা নয়, এটা একটা গাণিতিক নিশ্চয়তা। ক্ষমতায় যাওয়া কঠিন, কিন্তু সেটা অসম্ভব নয়। আসল চ্যালেঞ্জটা শুরু হয় ক্ষমতায় যাওয়ার পর। তখনই শুরু হয় প্রকৃত যুদ্ধ, যে যুদ্ধের নাম প্রোপাগান্ডা ওয়ার। এই যুদ্ধের চেহারাটা কেমন হবে সেটা আন্দাজ করা কঠিন নয়। গুজব ছড়ানো হবে পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে, পেশাদারভাবে। মানুষকে বিভ্রান্ত করা হবে, আবেগকে কাজে লাগিয়ে রাস্তায় নামানো হবে। তাহলে করণীয় কি? একটাই উত্তর, র্যাপিড অ্যাকশন মিডিয়া সেল। এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো গুজব ছড়ানোর 10 মিনিটের মধ্যেই তারা পাল্টা উত্তর মাঠে দেবে। শুধু রিঅ্যাক্টিভ নয়, প্রোঅ্যাক্টিভ হতে হবে। গুজবের আগে সত্যকে পৌঁছে দিতে হবে মানুষের কাছে। কারণ একটা মিথ্যা যখন রাস্তায় দৌড়ায়, তখন সত্য এখনো জুতো পড়ছে। এই প্রবাদটা ভুলে গেলে চলবে না। এবার একটু মাঠের বাস্তবতায় ফেরা যাক। অন্যান্য দলগুলোতে কি চলছে? একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি। আর ঠিক সেই সময়ে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের দিকে তাকান, সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ, সুসংগঠিত। এটা দশকের পর দশক ধরে গড়ে তোলা একটি সাংগঠনিক সংস্কৃতির প্রতিফলন। যেখানে অন্যরা ভাঙছে, সেখানে তারা আরো শক্তভাবে জুড়ে দিচ্ছে। এই মুহূর্তে শিবিরের একটি স্পেশাল টিম মাঠে কাজ করছে। নির্বাচনের আগে যেন কোনো অপশক্তি, কোনো অপপ্রভাব তাদের পথ রোধ করতে না পারে, সেই লক্ষ্যে তারা সজাগ এবং সচেতন এবং সক্রিয়। আর এরই মধ্যে একটি দৃশ্য সবার নজর কেড়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির ব্যানারে লেখা ছিল একটি বার্তা, জাস্টিস ফর হাদি। এটা শুধু একটি স্লোগান নয়, এটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ করার লক্ষ্যে একটি দৃঢ়, অকুতভয়, অটল বার্তা। এই ব্যানারের পেছনে যে আবেগ, যে প্রত্যয়, যে সংকল্প, সেটা নির্বাচনী মাঠে একটা নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘ অনুসন্ধানের পর একটা কথাই বলা যায়, এবং সেটা খুব স্পষ্ট করে বলা দরকার, এটা শুধু একটা নির্বাচনী লড়াই নয়। গুরুত্বপূর্ণ হলো কে কতটা প্রস্তুত এবং কে কতটা সুসংগঠিত। প্রোপাগান্ডার বিষাক্ত তীর প্রতিদিন ছুটে আসবে, সেটা জানা কথা। কিন্তু সেই তীর থেকে রক্ষা পেতে হলে শুধু ঢাল থাকলে হবে না, নিজেদের তরবারিও ধারালো করতে হবে। আর ইতিহাস বারবার একটাই কথা বলে, যারা প্রস্তুত থাকে, যারা সময়ের চেয়ে এক পা এগিয়ে চলে, তারা ঝড়ের আগেই নোঙর শক্ত করে ধরতে পারে। তারাই শেষ পর্যন্ত টিকে থাকে, বাকিরা হারিয়ে যায় সময়ের স্রোতে। প্রশ্ন হলো, এই লড়াইয়ে আপনি কোন পাশে? অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।